তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষ প্রথম ও দ্বিতীয় পর্যায় কর্মকাণ্ড থেকে উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবা কার্য সম্পাদন করে। সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষ প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায় কর্মকাণ্ড থেকে উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবা কার্য সম্পাদন করে, তাকে বলে তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। কোনো দেশের উৎপাদিত পণ্যের ঊর্ধ্বতাংশ ঘাটতি অঞ্চলসমূহে প্রেরণ করলে ওই বস্তুর উপযোগিতা অনেক পরিমাণ বৃদ্ধি পায়। এটা সম্ভবপর হতে পারে ব্যবসা, বাণিজ্য, পরিবহন ইত্যাদি মাধ্যমে। তাহলে ব্যবসা, বাণিজ্য এবং পরিবহনের মাধ্যমে কি হতে পারে? তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, ফেরিওয়ালা, পরিবেশক, ব্যাংকার, শিক্ষক, চিকিৎসক, নার্স, আইনজীবী, ধোপা, নাপিত, রিক্সা চালক প্রভৃতি অসংখ্য প্রকার জনসমষ্টিক কর্মকাণ্ড তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত রয়েছে। তো তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতর কি কি রয়েছে? পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, ফেরিওয়ালা, পরিবেশক, ব্যাংকার, শিক্ষক, চিকিৎসক, নার্স, আইনজীবী, ধোপা, নাপিত, রিক্সা চালক প্রভৃতি অসংখ্য প্রকার জনসমষ্টিক কর্মকাণ্ড কোন পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়? তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত রয়েছে। তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে রয়েছে এই বিষয়গুলো। এখানে একটা ছক দিয়েছে তোমাদের, তো ছকটা কিভাবে পূরণ করতে হবে একটু বলি। দোকানদার, কামার, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, নার্সের অর্থনৈতিক কার্যকে নিচে ছক উপস্থাপন করো দলীয় কাজ হিসেবে। তো এখানে দোকানদার, শিক্ষক, কৃষক, কর্মচারী, নার্সের অর্থনৈতিক কার্যকে নিচের ছকে উপস্থাপন করো দলীয় কাজ হিসেবে। তো এখানে দেখো তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড কি কি রয়েছে তৃতীয় পর্যায়ে। তো এখানে তৃতীয় পর্যায়ের ভিতরে রয়েছে দেখো শিক্ষক, এই যে দেখো শিক্ষক, তারপরে নার্স, এটা তৃতীয় পর্যায়, এটাও দেখো তৃতীয় পর্যায়, এইটাও তৃতীয় পর্যায়। আর কি আছে দেখো, ফেরিওয়ালা আছে নাকি? না। তাহলে এখানে তৃতীয় পর্যায়ের ভিতরে কি কি পড়ছে? ধোপা, নাপিত, রিক্সা চালক, ফেরিওয়ালা, পরিবেশক, ব্যাংকার, শিক্ষক, নার্স, আইনজীবী, ধোপা, এইগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। তো তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়টা দেখতে পেলে। আর এখানে দোকানদার, কামার, কৃষক, এটা কোনটা দেখি? এই যে অর্থনৈতিক পর্যায়ে প্রথম পর্যায়ে কি কি রয়েছে দেখো, পশু শিকার করা, মৎস্য শিকার, কাঠ সংগ্রহ, পশুপালন, খনিজ উত্তোলন, কৃষিকার্য প্রথম পর্যায়ে কি রয়েছে? কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তাহলে বাংলাদেশের প্রথম মানুষ কোন পর্যায়ে জড়িত? অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তার মানে এখানে কি কি আছে দেখো, তার মানে এখানে দেখো কৃষক, তার মানে কৃষকটা হচ্ছে কোন পর্যায়ে? প্রথম পর্যায়ে। কৃষকটা রয়েছে আমাদের কি প্রথম পর্যায়ে, কৃষিকাজ এগুলো হচ্ছে প্রথম পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ের ভিতর কি কি আছে দেখো একটি, এখানে লোহা, শালক, পেরেক, টিন, ইস্পাত অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য পরিণত করা, এটা হচ্ছে আকার পরিবর্তন করে উপযোগিতা বৃদ্ধি করে দ্বিতীয় পর্যায়টা। তাহলে এইখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি, এই দোকানদার, কামার, ব্যবসায়ী, এগুলো কি দিতে পারি আমরা তৃতীয় পর্যায়ে কর্মকাণ্ড হিসেবে দিতে পারি। প্রথম পর্যায়ে কর্মকাণ্ড কোনগুলো? এই যে তৃতীয় পর্যায়ে কর্মকাণ্ড এখানে যেগুলো আছে সবগুলো দিতে পারবা। আর প্রথম পর্যায়ে কর্মকাণ্ডগুলো যেখানে যেগুলো আছে সবগুলো তোমরা প্রথম পর্যায়ের ভিতর দিয়ে দিও। আর দ্বিতীয় পর্যায়ের ভিতরে কি কি আছে একটু দেখো। দ্বিতীয় পর্যায়ে এই যে পেরেক, টিন, ইস্পাত অন্যান্য প্রয়োজনীয় পরিণত করা, লোহা, শালক, যারা প্রথম পর্যায়টাকে কাজে লাগে বিভিন্ন আকার আকৃতি তৈরি করে, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায় কর্মকাণ্ডের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত রয়েছে। অনুন্নত, উন্নয়নশীল, উন্নত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ আন্ডার ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ।
পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক সামর্থ্যের উপর বিশ্বকে অনুন্নত, উন্নয়নশীল, উন্নত এই ৩ ভাগে ভাগ করা যায়। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক সামর্থ্যের উপর বিশ্বকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? বিশ্বকে প্রধানত ৩টি ভাগে ভাগ করা যায়। তাহলে বিশ্বকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? ৩টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ আর উন্নত। অনুন্নত মানে যে দেশ উন্নত না, উন্নয়নশীল মানে যে দেশ উন্নত হতে যাচ্ছে, আর উন্নত বলতে অলরেডি উন্নত হয়ে গেছে। অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের দেশসমূহের শতকরা ৫০ থেকে ৮০ ভাগ মানুষ প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আর অনুন্নত উন্নয়নশীল বিশ্বের দেশসমূহের শতকরা কত থেকে কত ভাগ? ৫০ থেকে ৮০ ভাগ। কত ভাগ? ৫০ থেকে ৮০ ভাগ। কত ভাগ? ৫০ থেকে ৮০ ভাগ। কত ভাগ পর্যন্ত? ৫০ থেকে ৮০ ভাগ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রথম পর্যায়ে কত? ৫০ থেকে ৮০ ভাগ মানুষ প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। যেমন বাংলাদেশ, মিয়ানমার, ভুটান, নেপাল, কম্বোডিয়া, ইথিওপিয়া, কেনিয়া, জাম্বিয়া দেশ এগুলো প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত দেশ হিসেবে পরিচিত। যেমন বাংলাদেশ প্রথম পর্যায়, মিয়ানমার, ভুটান, নেপাল, কম্বোডিয়া, ইথিওপিয়া, কেনিয়া এবং জাম্বিয়া এই দেশগুলো হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রথম পর্যায়ে। এসব দেশের লোকজন কৃষিকার্য, মৎস্য এসব দেশের লোকজন কি করে? কৃষিকার্য, মৎস্য চাষ, মৎস্য শিকার মানে মাছ শিকার করে, পশুপালন যেমন গরু, ছাগল, মহিষ এগুলো পালন করে, কাঠ আহরণ করে এবং কায়িক শ্রমে নিয়োজিত থাকে। আর উন্নত বিশ্বের ভিতর কি কি রয়েছে? দেখো উন্নত বিশ্বের ভিতর কোন কোন দেশ আছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড শতকরা ৮০ ভাগের উপরে মানুষ দ্বিতীয় পর্যায় বা তৃতীয় পর্যায়ে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শতকরা কত ভাগ মানুষ? ৮০ ভাগ মানুষ। শতকরা কত ভাগ মানুষ? ৮০ ভাগ মানুষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো লিখে রাখবা। তাহলে শতকরা ৮০ ভাগ মানুষ দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের সঙ্গে জড়িত। আর উন্নত দেশগুলোর ভিতরে কি কি আছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, ইতালি, জার্মান, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলো উন্নত দেশ রয়েছে। উন্নত দেশ কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে? প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে অর্থনৈতিক। যেমন কারখানা শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, ব্যবসা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রাজনীতি, গবেষণা, জনসেবায় নিয়োজিত থাকে। এসব দেশে শিক্ষার হার, জীবনযাত্রার মান মাথাপিছু অনুন্নত উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি। শিল্প গড়ে ওঠার নিয়ামক, দ্য ফ্যাক্টরস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। শিল্প গড়ে ওঠার নিয়ামকগুলো দেখো। শিল্প প্রাকৃতিক অর্থনীতির নিয়ামকের উপর ভিত্তি করে গড়ে ওঠে। শিল্প কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে রাখতে পারো। শিল্প প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামকের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে শিল্প কোন নিয়ামকের উপর ভিত্তি করে গড়ে ওঠে? প্রাকৃতিক আর অর্থনৈতিক নিয়ামকের উপর। প্রাকৃতিক আর অর্থনৈতিক নিয়ামকের উপর শিল্প গড়ে ওঠে। এখন যার বলা হয় প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামকের উপর ভিত্তি করে গড়ে ওঠে কোনটি? শিল্প। কোনটি গড়ে ওঠে? শিল্প। প্রাকৃতিক নিয়ামকগুলো হলো, মেমোরাইজ করতে হবে। প্রাকৃতিক নিয়ামকগুলো কোনগুলো আছে? ১ নম্বরে আছে জলবায়ু। জলবায়ু, শক্তি সম্পদের সান্নিধ্য, তারপরে কাঁচামালের সান্নিধ্য। আর অর্থনৈতিক নিয়ামকগুলো হলো, আর এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, এটা হচ্ছে জলবায়ু, শক্তি সম্পদের সান্নিধ্য, কাঁচামালের সান্নিধ্য। এবং অর্থনৈতিক নিয়ামকগুলোর ভিতর আছে দেখো মূলধন মানে টাকা পয়সা, শ্রমিক সরবরাহ মানে জোন দেয়া, বাজারের সান্নিধ্য, সুষ্ঠু যোগাযোগ পরিবহন ব্যবস্থা রয়েছে, তারপর আধুনিক প্রযুক্তি ব্যবহার রয়েছে, সরকারি বিনিয়োগ নীতি রয়েছে, স্থিতিশীল রাজনৈতিক অবস্থা রয়েছে। এগুলো হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। আর প্রাকৃতিক নিয়ামকের ভিতর ৩টা, জলবায়ু, শক্তি সম্পদ আর কাঁচামাল। বাকিগুলো সব অর্থনৈতিক নিয়ামকের উপর সবকিছু নির্ভর করে। প্রাকৃতিক নিয়ামক সমূহের ভিতর কি কি আছে একটু দেখো। প্রাকৃতিক নিয়ামক সমূহ যেটাকে বলে ন্যাচারাল ফ্যাক্টরস। ১ নম্বরে হচ্ছে জলবায়ু। তাহলে জলবায়ু হচ্ছে প্রাকৃতিক নিয়ামকের অন্তর্ভুক্ত।
জলবায়ু বলতে এখানে তাপমাত্রা, বৃষ্টিপাত, জলীয় বাষ্প, আর্দ্রতা ইত্যাদির প্রভাবকে বোঝানো হয়েছে। তাহলে তাপমাত্রা, বৃষ্টিপাত, জলীয় বাষ্প, আর্দ্রতা ইত্যাদির প্রভাবকে কি বোঝানো হয়েছে? জলবায়ু। জলবায়ু কি বোঝানো হয়েছে? জলবায়ু বোঝানো হয়েছে। আর জলবায়ু বলতে কি বোঝানো হয়েছে? তাপমাত্রা থাকতে হবে, বৃষ্টিপাত এবং জলীয় বাষ্প এবং আর্দ্রতা সবগুলো থাকলে, সব প্রভাবগুলো থাকলে সেটা জলবায়ু। আর জলবায়ুর বলতে কোনগুলোকে বোঝায়? তাপমাত্রা, বৃষ্টিপাত, জলীয় বাষ্প, আর্দ্রতা। আর তাপমাত্রা, বৃষ্টিপাত, জলবায়ু, আর্দ্রতার প্রভাবকে কি বোঝানো হয়েছে? জলবায়ু। দেখো, অধিক তাপমাত্রার কারণে উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে, উষ্ণ মানে গরম মণ্ডলীয় দেশগুলোর কলকারখানা গড়ে তোলা কঠিন, কারণ কারখানার শ্রমিকরা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। তাই শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হয়। শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হয়, যেটাকে আমরা বলি এসি। এসির পূর্ণরূপে যে এয়ার কন্ডিশন, আর এয়ার কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। এতে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায়, অথচ নাতিশীতোষ্ণমণ্ডলীয় শীত প্রধান দেশগুলোতে কলকারখানার শ্রমিকরা দীর্ঘক্ষণ পরিশ্রম করতে পারে। তাহলে কোন কলকারখানার শ্রমিকরা দীর্ঘক্ষণ পরিশ্রম করতে পারে? নাতিশীতোষ্ণমণ্ডলীয় দেশ বা শীত প্রধান দেশগুলোতে। নাতিশীতোষ্ণমণ্ডলীয় মানে অল্প শীত এবং অল্প গরম, এরকম শীত নাই গরম। আর শীত প্রধান দেশগুলোতে কলকারখানার শ্রমিকরা দীর্ঘক্ষণ পরিশ্রম করতে পারে। বস্ত্র শিল্প স্থাপনের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়। তাহলে কোন শিল্প স্থাপনের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়? বস্ত্র শিল্প। কোন শিল্প স্থাপনের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়? বস্ত্র শিল্প। আর বস্ত্র শিল্প স্থাপনের জন্য কোন জলবায়ুর প্রয়োজন হয়? আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়। আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়। যদিও কৃত্রিম উপায়ে এখন কারখানার ভিতরে আর্দ্রতা ব্যবস্থা করা যায়, এতে উৎপাদন খরচ বেড়ে শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে। 2 নম্বর, শক্তি সম্পদের সান্নিধ্য। শক্তি সম্পদের সান্নিধ্য। শক্তি সম্পদের উপরও শিল্পের অবস্থান নির্ভরশীল। তাহলে কোন সম্পদের উপর শিল্পের অবস্থান নির্ভরশীল? শক্তি সম্পদের উপর। কোন সম্পদের উপর শিল্পের অবস্থান নির্ভরশীল? শক্তি সম্পদের উপর। কারণ কারখানা চালানোর জন্য শক্তির প্রয়োজন হয়। কারণ কারখানা চালানোর জন্য কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। বড় বড় কারখানা চালানোর জন্য কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ ও পারমাণবিক শক্তি ইত্যাদি ব্যবহৃত হচ্ছে। তাহলে বড় বড় কারখানা চালানোর জন্য কি কি ব্যবহৃত হচ্ছে? বড় বড় কারখানা চালানোর জন্য কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ ও পারমাণবিক শক্তি ব্যবহৃত হচ্ছে। সস্তায় শক্তি সম্পদ ব্যবহার করা একান্ত প্রয়োজন। সস্তায় শক্তি সম্পদ ব্যবহার করা একান্ত প্রয়োজন। সস্তায় কোন সম্পদ ব্যবহার করা একান্ত প্রয়োজন? শক্তি সম্পদ। সস্তায় কোন সম্পদ ব্যবহার করা একান্ত প্রয়োজন? শক্তি সম্পদ। যে সকল অঞ্চলে প্রচুর পরিমাণে শক্তি সম্পদ সরবরাহ ব্যবস্থা আছে, সেখানে সাধারণত বিভিন্ন প্রকার শিল্প কেন্দ্রীভূত হয়। 3 নম্বর, কাঁচামালের সান্নিধ্য। কাঁচামালটা খুবই প্রয়োজন শিল্প কারখানার জন্য। তাহলে কিসের জন্য কাঁচামালের প্রয়োজন? শিল্প কারখানার জন্য। কিসের জন্য কাঁচামালের প্রয়োজন? শিল্প কারখানার জন্য। আবার শিল্প কারখানার জন্য কি প্রয়োজন? কাঁচামালের প্রয়োজন। কাঁচামাল ছাড়া শিল্প চলবে না। তাই যে স্থানে কাঁচামাল পাওয়া যায় সেই স্থানে বা এর নিকটে শিল্প গড়ে ওঠে। যেমন বাংলাদেশের রাঙামাটির চন্দ্রঘোনায় বাঁশ। তাহলে বাংলাদেশের রাঙামাটি চন্দ্রঘোনায় কি রয়েছে? বাঁশ। বাঁশটা কোন রাঙামাটি কোন জেলায়? চন্দ্রঘোনায়। বাংলাদেশের রাঙামাটি চন্দ্রঘোনায় বাঁশ রয়েছে। বেত প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে সেখানে কাগজ শিল্প গড়ে উঠেছে। তাহলে বাঁশ এবং বেত কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়? চন্দ্রঘোনায়। কোথায় পাওয়া যায়? চন্দ্রঘোনায়। বাঁশ ও বেত। বাঁশ ও বেত চন্দ্রঘোনায় কোথায় পাওয়া যায়? রাঙামাটিতে। কিসে? রাঙামাটিতে। অর্থনৈতিক নিয়ামক সমূহের ভিতরে আলোচনা করি। প্রথমটা আছে মূলধন বা টাকা পয়সা। শিল্প স্থাপনের মূলধনের প্রভাব বিশেষ উল্লেখযোগ্য। তাহলে শিল্প স্থাপনের জন্য কিসের প্রভাব বিশেষ উল্লেখযোগ্য? শিল্প স্থাপনের জন্য মূলধনের প্রভাব। কিসের প্রভাব? মূলধনের প্রভাব। কারণ তুমি
কারণ ভূমি ও কারখানার যন্ত্রপাতি ক্রয়, শ্রমিকের বেতন, পরিবহন ব্যবস্থা প্রভৃতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। যে সকল স্থানে মূলধন সংগ্রহের ব্যবস্থা আছে সেখানে শিল্প গড়ে ওঠে। কোনো দেশে মূলধনের অভাব হলে শিল্পায়ন বাধাগ্রস্ত হয়। ৫ নাম্বার শ্রমিক সরবরাহ। কারখানায় কাজ করার জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন। তাহলে কারখানায় কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়? শ্রমিকের প্রয়োজন হয়। তাই কারখানায় কাজ করার জন্য প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? প্রচুর পরিমাণ। ঘনবসতিপূর্ণ দেশে, ঘনবসতি মানে ১ বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? যদি বেশি করে সেটাকে বলে ঘনবসতিপূর্ণ দেশ। প্রচুর শ্রমিক পাওয়া যায় বলে ওই সকল দেশে অধিক শিল্প গড়ে ওঠে। কেননা কোনো শিল্পের জন্য প্রচুর সুদক্ষ অথচ সস্তায় শ্রমিকের প্রয়োজন হয়। বাংলাদেশে পোশাক শিল্প, পাট শিল্প এই জাতীয় শিল্প। তাহলে বাংলাদেশের কি শিল্প? পোশাক শিল্প এবং পাট শিল্প, এবং পাট শিল্প এই জাতীয় শিল্প। ৬ নাম্বার দেখো বাজারের সান্নিধ্য। শিল্পের উৎপাদিত পণ্য, শিল্প কারখানা রয়েছে সেটা উৎপাদিত মানে তৈরি হচ্ছে পণ্য মানে সেসব জিনিস বিক্রির জন্য উপযুক্ত চাহিদা সম্পন্ন বাজারের প্রয়োজন। চাহিদা সম্পন্ন করবে সেরকম কিসের প্রয়োজন হবে? বাজারের প্রয়োজন হয়। শিল্পের উৎপাদিত পণ্য বিক্রি করার উপযুক্ত চাহিদা সম্পন্ন কিসের প্রয়োজন হয়? বাজারের প্রয়োজন হয়। উপযুক্ত বাজার পাওয়া না গেলে শিল্পের টিকে থাকা দুরূহ হয়ে পড়ে। এর জন্য বাজারের নিকটবর্তী স্থানে শিল্প সাধারণত গড়ে ওঠে। তাহলে কিসের নিকটবর্তী স্থানে শিল্প সাধারণত গড়ে ওঠে? বাজারের নিকটবর্তী স্থানে। যে অঞ্চলে জনবসতি ঘন সে অঞ্চলে শিল্পজাত দ্রব্যের চাহিদা বেশি। যে অঞ্চলে জনবসতি ঘন সে অঞ্চলে শিল্পজাত দ্রব্যের চাহিদা বেশি। ৭ সুষ্ঠু যোগাযোগ পরিবহন ব্যবস্থা। শিল্প স্থাপনের জন্য ভালো যাতায়াত ব্যবস্থা, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা অপরিহার্য। যে দেশে সড়কপথ, রেলপথ, নৌপথ, আকাশপথ যত উন্নত সেই দেশের অধিকাংশ শিল্পই। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।